ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের একটি দৃষ্টিভঙ্গি সম্পর্কে। তোমাদের তো আমি আদর্শবাদী দৃষ্টিভঙ্গি বা সনাতন দৃষ্টিভঙ্গি, নরমেটিভ অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি, আচরণবাদী দৃষ্টিভঙ্গি এগুলো নিয়ে আলোচনা করেছি কি, তাই তো? এবং এগুলো আমি ভিডিও দিয়েছি, তোমরা দেখছো, পড়ছো তো? আচ্ছা, আজকের আলোচনা হবে নারীবাদী দৃষ্টিভঙ্গি সম্পর্কে। নারীবাদী, ফেমিনিস্ট অ্যাপ্রোচ, এটা রাষ্ট্রবিজ্ঞান আলোচনাতে একটা নতুন আলোচনা এবং নতুন গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি। আমরা এটা দেখছি যে নারীবাদী আন্দোলন, নারীদের মধ্যে চেতনা, লিঙ্গ বৈষম্য দূর করা, নারীদের অধিকার প্রতিষ্ঠা, নারীদের সম্মান মর্যাদা বৃদ্ধি, অর্থনৈতিক ক্ষেত্রে নারী পুরুষের সমতা ইত্যাদির উপরে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমানকালে নারীদের সুরক্ষার অভাব পশ্চিমবঙ্গ, ভারত তথা পৃথিবীতে নারীদের সম্মানের কথা বলা হচ্ছে, মর্যাদার কথা বলা হচ্ছে, নারীদের সম্পত্তিতে সমান অধিকারের কথা প্রায় দেশে সংবিধানে লিপিবদ্ধ হয়েছে। সমান কাজে সমান বেতন, পুরুষ এবং নারীর মধ্যে আলাদা বেতন কাঠামো নেই। এ ব্যাপারে নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে এবং নারীদের মধ্যে আন্দোলন সংগঠিত করা হচ্ছে। তবুও কিন্তু বর্তমানে নারী সুরক্ষার অভাব, নারীরা ধর্ষিত হচ্ছে, নারীদের অধিকার বাস্তবে প্রতিষ্ঠিত হচ্ছে না। পরিবার, সমাজ, রাষ্ট্র ব্যবস্থাতে সব জায়গাতেই কিন্তু নারী অবহেলিত। এই অবহেলা, নারীর উপর অত্যাচার, নারী ধর্ষণ, নারীর জীবনে সুরক্ষার অভাব, ধর্ষণ করে তারপর খুন, এগুলোকে প্রতিরোধ করবার জন্য নারীবাদী আন্দোলন চলছে। আমরা রাষ্ট্রবিজ্ঞান আলোচনাতে নারীবাদী দৃষ্টিভঙ্গিতে দেখতে পাবো যে এই দৃষ্টিভঙ্গি নারীদের মধ্যে চেতনা বৃদ্ধি করতে চাইছে, নারীদের মধ্যে, নারীদের উদ্যোগেই তাদের সুরক্ষা, তাদের জীবনের ন্যায্য অধিকার পাবার ক্ষেত্রে আন্দোলন সংগঠিত করার কথা উঠছে, আর এইগুলিকে গুরুত্ব দিচ্ছে নারীবাদ। সাধারণত তাহলে আমরা দেখছি সাধারণত নারীবাদ একটা কি? নারীবাদ একটা শক্তি। আজকে পৃথিবীতে আমরা লক্ষ্য করব যে প্রায় অর্ধেক নারী। এই নারী শক্তিকে উৎপাদনের কাজে, এই নারী শক্তিকে সমাজ পরিবর্তনের কাজে, এই নারী শক্তিকে রাষ্ট্র পরিচালনার কাজে যদি ব্যবহার করা যায়, তাহলে এই শক্তির যথাযথ ব্যবহার হবে, নারী শক্তিকে ইউজ করা সম্ভব হবে, তাতে দেশের, প্রত্যেকটা দেশের উন্নতি হবে। অবশ্য যেসব দেশ ধর্মীয় গোঁড়ামির দ্বারা পরিচালিত, নারী পুরুষের অধীন, নারী গৃহকর্মে আবদ্ধ থাকবে, নারী সন্তান উৎপাদনের যন্ত্র হিসাবে কাজ করবে, নারী সন্তান পালনকারী, এইভাবে ধর্মীয় গোঁড়ামির মধ্য দিয়ে নারী শক্তিকে দমিয়ে রাখা হচ্ছে। সেই
সেই সব দেশের সার্বিক উন্নতি হচ্ছে না, কি তাই তো? তাহলে নারীবাদী আন্দোলন কি চাই? নারীবাদীরা কি চান? লিঙ্গ ভেদে কোনো পার্থক্য থাকবে না। লিঙ্গ ভেদে মানে কি? নারী একটা লিঙ্গ আর পুরুষ আর একটা লিঙ্গ, এ নারী তাই এই অধিকার, এই কাজ থেকে বঞ্চিত থাকবে। এদের করতে হয় না, এদের করা ঠিক নয়। আর এই কাজগুলো পুরুষরা করবে, পুরুষের জন্য আলাদা কাজ। অর্থাৎ এই যে নারীবাদীরা সমাজে সাম্য প্রতিষ্ঠিত করতে চাই, নারীবাদীরা নারীদের বিশেষ অধিকার চায় না। বিশেষ অধিকার মানে কি? লিঙ্গ বৈষম্য। হ্যাঁ, নারী বলে তার কাজের সময় সীমা কমাইতে হবে, নারী বলে তাকে কোনো ঝুঁকিবহুল কাজে নিযুক্ত করা যাবে না, নারী বলে তার নিজস্ব পরিচিতি থাকবে না। এগুলোই বিরুদ্ধে নারীবাদ সোচ্চার হয়েছে। নারী হওয়ার কারণে বৈষম্যের শিকার হবে না। তুমি পারবে না, তুমি মেয়ে, তুমি নারী, এই কাজটা তোমার নয়, এইরকম বিবেচনা সমাজে, এইরকম ভাবনা, এরকম ভাবনা সামাজিক কাঠামোতে, এরকম ভাবনা রাজনৈতিক কাঠামোতে তুমি নারী রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। তুমি নারী রাষ্ট্রের নীতিকে কার্যকরী করে যে আমলা, সে আমলাতে তুমি নিযুক্ত হতে পারবে না। পিতৃতান্ত্রিক যে মূল্যবোধ সমাজ ব্যবস্থাতে আছে, এই সমস্ত ক্ষেত্রে নারীবাদীরা কি চান? পরিবর্তন চান তো? হ্যাঁ, প্রেরণা না এটাকে বজায় রাখতে চাই, পরিবর্তন করতে চাই। আবার নারীবাদীরা কি চাই? যে নারীদের বিশেষ অধিকার দিতে হবে। বিশেষ অধিকার দরকার নেই, আমার যেটুকু পাওনা সেটুকু পেলেই হবে। একটা পুরুষ রাস্তায় চলছে, তার নিরাপত্তা আছে, একটা নারীর নিরাপত্তা নাই। নারীর যৌন শক্তিকে মিসইউজ করছে পুরুষেরা, নারীর যৌন শক্তিকে রাষ্ট্রীয় কাঠামোতে বিপথে পরিচালিত করা হচ্ছে। আজকে বিশ্বায়নের যুগ, বিশ্বায়নের যুগে কি হচ্ছে? নারীকে কোম্পানিগুলি প্রচুর টাকা দিয়ে অশ্লীল অ্যাড দিতে উৎসাহিত করছে। আর অনেক নারী তার পরিবারের অভাবের কারণে, আর্থিক অভাব অনটনের কারণে সে বাধ্য হচ্ছে ওই ধরনের অশ্লীল অ্যাড দিয়ে টাকা রোজগার করতে। তাহলে যুগের অগ্রগতি ঘটেছে। বিশ্বায়ন মানে কি? মূলধন সারা পৃথিবীতে পণ্যের সারা পৃথিবীতে বিভিন্ন দেশে বিনিয়োগ হচ্ছে, শিল্প কারখানা রাস্তাঘাট সবকিছু উন্নতি হচ্ছে, কিন্তু নারীকেও পাশাপাশি বিশ্বব্যাপী পণ্যের মতো সঞ্চালন করা হচ্ছে। আজকে নারী দর্শন শুধু নয়, নারীকে পাচার করা হচ্ছে, পণ্যের মতো বিক্রি করে দেওয়া হচ্ছে, এবং তার মালিকানা সমাজের যারা রাজনৈতিক প্রভাবশালী এবং সমাজে যারা অর্থবান তারাই। সুতরাং নারীবাদী আন্দোলন একটা বড় সমস্যার সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে, তবু নারীবাদীরা আন্দোলন করে যাবে। যোগ্যতার ভিত্তিতে নারীকে বিশ্লেষণ করতে হবে, নারীকে নারীর ভিত্তিতে নয়, যোগ্যতার ভিত্তিতে। নারীর কর্মক্ষমতা নারীর ভিত্তিতে নয়, নারীর কর্মক্ষমতা কর্মদক্ষতা তাকে যোগ্যতার ভিত্তিতে দেখতে হবে। এখানে নারী বলে তাকে ছোট করে দেখা যাবে না। এবার নারীবাদী দৃষ্টিভঙ্গিতে আমরা বিভিন্ন ধারা, যেমন তোমরা তো রাষ্ট্রবিজ্ঞানে পড়েছো, উদারনীতিবাদী তত্ত্ব পড়েছো, তাহলে উদারনীতিবাদের ক্ষেত্রে সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা, একাধিক রাজনৈতিক দল ব্যবস্থা, অর্থনৈতিক ক্ষেত্রে স্বাধীনতা, রাজনৈতিক ক্ষেত্রে সাম্য, বিচার বিভাগের নিরপেক্ষতা, এসব কথা আছে, তাই তো? এই উদারবাদী ভাবধারা থেকে, উদারনৈতিক ভাবধারা থেকে
নারীবাদটাকে বিশ্লেষণ করতে হবে। বিভিন্ন ধারা রয়েছে, আমরা 8টা ধারা এখানে আলোচনা করব নারীবাদী দৃষ্টিভঙ্গি দিয়ে নারীদের কিভাবে বিশ্লেষণ করেছে এক একটা দৃষ্টিভঙ্গি। উদারনীতিবাদী দৃষ্টিভঙ্গি প্রথমে আমরা আলোচনা করব। ইংরেজি টার্মটা হচ্ছে লিবারাল ফেমিনিজম। নারীবাদ হচ্ছে ইংরেজিটা ফেমিনিজম হয়েছে। ফেমিনিজম মানে কি? নারী ইংরেজিটা কি? ফিমেল। ফিমেল থেকে ফেমিনিজম। দেখো, সাবেকি উদারনীতিবাদ, সাবেকি উদারনীতিবাদ অনুযায়ী 1700 থেকে 1799, 1700 থেকে 1799 কত শতক? অষ্টাদশ শতক, ঠিক তাই তো? 1800 থেকে 1899 কত শতক? 19 শতক। এই সময়ে ব্রিটেনের ভোল রাইট, ব্রিটেনের ভোটাধিকার এর জন্য আন্দোলন শুরু হয়। নারীদের ভোটাধিকার। দেখো, রাজনৈতিক ক্ষেত্রে উদারনীতিবাদীরা বলছেন যে ভোটের অধিকার শুধু পুরুষদের নয়, ভোটের অধিকার নারীদেরও দিতে হবে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে পরোক্ষ গণতন্ত্রে, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে জনগণ অংশগ্রহণ করে কে? পরোক্ষভাবে। সেই অংশগ্রহণের ক্ষেত্রে পুরুষ বলে লিঙ্গভেদে যে ভোটের অধিকার, ইংল্যান্ডে ভোটের অধিকার কাদের দেওয়া হয়েছিল? প্রথমে পুরুষদের দেওয়া হয়েছিল। তারপরে ইংল্যান্ডের পার্লামেন্ট রিফর্মস অ্যাক্ট, সংস্কার আইন পাশ করে নাগরিকদের মধ্যে নারীর পাশাপাশি পুরুষের পাশাপাশি নারীদের ভোটাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। আর এটা কিন্তু আপনা আপনি হয়নি। নারীকে ভোটের অধিকার প্রথমে দেওয়া হয়নি, বলা হয়েছে নারী পুরুষের দ্বারা প্রভাবিত হয়। তা একটা মেয়ে বা নারী বাবার দ্বারা প্রভাবিত হয়, মায়ের দ্বারা প্রভাবিত হয়, বিয়ে হইলে স্বামীর দ্বারা প্রভাবিত হয়। অতএব সেই ভোটের অধিকার পালন করতে পারে, ভোটের অধিকার ঠিক মতো প্রয়োগ করতে পারবে না। তাই নারীদের ভোটের অধিকার দেওয়া হবে না। নারীকে যদি উদারনীতিবাদী তত্ত্বে এটাকে বলা হলো না, উদারনীতিবাদী তত্ত্বে বলা হলো এদের এ কথা ঠিক না, নারীদের ভোটের অধিকার দিতে হবে, সে নিজে স্বাধীনভাবে প্রয়োগ করতে পারবে। এই এক্সকিউজ দিয়ে নারীকে ভোটের অধিকার থেকে বঞ্চিত রাখা যাবে না। উদারনীতিবাদী নারীবাদীরা এই কথা বললেন। উদারনীতিবাদী নারীবাদী, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে ভোটের অধিকার তোমাকে সবাইকে দিতে হবে। আর কি এটা বলা হতো সামন্ততান্ত্রের যুগে, যখন উদারনীতিবাদী তত্ত্ব প্রয়োগ হলো, লকের উদারনীতিবাদ প্রয়োগ হলো ইংল্যান্ডে প্রথম, কি তাই তো? 1688 সালে গৌরবময় বিপ্লবের মাধ্যমে পার্লামেন্টে, তার আগে সামন্ত প্রভুরা ক্ষমতা ভোগ করত। এইবার সেই জায়গায় গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হলো, সার্বিক ভোটাধিকার প্রতিষ্ঠিত হলো। পুঁজিপতি শ্রেণীর নেতৃত্বে বিপ্লব হয়েছিল এবং তারা প্রথমে কিন্তু নারীদের ভোটের অধিকার দেয়নি। তাই উদারনীতিবাদী যারা নারীবাদী, উদারনীতিবাদী সবাই না, কিন্তু যারা নারীবাদী, উদারনীতিবাদের মধ্যে দুটো ভাগ আছে, একটা সাধারণ উদারনীতিবাদী আর একটা হলো উদারনীতিবাদীদের মধ্যে কেউ কেউ নারীবাদী। তারা দাবি করলো যে ভোটের অধিকার দিতে হবে। উদারনীতিবাদের মধ্যে অনেকেই বললেন যে নারীদের ভোটের অধিকার দেওয়া ঠিক না। উদারনীতিবাদীরা অনেকেই বললেন যে নারীদের ভোটের অধিকার দিলে সন্তান পালনে অসুবিধা হবে, নারীদের ভোটের অধিকার দিলে গৃহ কাজে অসুবিধা হবে, কি তাই তো? তারা গৃহ কাজ করে, সন্তান পালন করে, অতএব এই কাজটা তো ভালোভাবে হবে না। কিন্তু উদারনীতিবাদী নারীবাদীরা বললেন এসব যুক্তি ঠিক না। শিক্ষার অধিকার, যারা সম্পদশালী, যারা রাষ্ট্রে কর দেয়, তাদের অধিকার ছিল। কিন্তু উদারনীতিবাদী নারীবাদীরা বললেন শিক্ষার অধিকারকে সার্বজনীন অধিকার করতে হবে। আর সার্বজনীন অধিকার মানে কি? সেখানে নারী পুরুষ সবাই শিক্ষার অধিকার পাবে। নারী বলে তাকে শিক্ষা থেকে বঞ্চিত রাখা যাবে না। এই যে নারীবাদী,
উদারনীতিবাদী নারীবাদী যে আন্দোলন, এই আন্দোলনটা শুরু হয় মেরি উইলস্টন ক্র্যাফটের সময় থেকে। মেরি উইলস্টন ক্র্যাফট হচ্ছে উদারনীতিবাদী নারীবাদের মূল প্রবক্তা। মেরি উইলস্টন ক্র্যাফট ইনি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন উদারনীতিবাদী নারীবাদী বা নারীবাদী একজন ব্যক্তি। মেরি উইলস্টন ক্র্যাফট তার বিখ্যাত গ্রন্থটা কি, দি ভিন্ডিকেশন অব দি রাইটস অফ ওমেন, এই বইটা উনি লিখেছেন 1792 সালে। কত সালে? 1792 সালে। এই গ্রন্থে তিনি বলেছেন নারীদের সম্পত্তির অধিকার নেই। উদারনীতিবাদী নারীবাদী মেরি উইলস্টন ক্র্যাফট তার বিখ্যাত গ্রন্থ দি ভিন্ডিকেশন অব দি রাইটস অফ ওমেন, এই বইটা 1792 সালে তিনি লিখেছেন। এই বইয়ে উইলস্টন ক্র্যাফট বললেন, কি বললেন? বললেন যে সম্পত্তির অধিকার নারীদের দেওয়া হয়নি। কেন নারীদের সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা হবে? উইলস্টন ক্র্যাফট বললেন যে কেন নারীদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হবে? তিনি প্রথম নারীদের ভোটের অধিকারের কথা বললেন, নারীদের সম্পত্তির অধিকারের কথা বললেন, নারীদের শিক্ষার অধিকারের কথা বললেন। তার আগে 1792 সালের আগে এটা ছিল যে নারী বলে সে শিক্ষার অধিকার পাবে না, শিক্ষার অধিকার শুধু পুরুষরাই পাবে। নারী বলে সম্পত্তির অধিকার পাবে না, সম্পত্তির অধিকার শুধু পুরুষরাই পাবে। নারী বলে তারা মর্যাদা পাবে না, নারী বলে তারা মর্যাদা পাবে না, তারা পুরুষের অধীন, সমান মর্যাদা তাদের থাকবে না। এই সবের বিরুদ্ধে উইলস্টন ক্র্যাফট প্রতিবাদ করেছেন এবং তিনি এই গ্রন্থে তার বক্তব্যগুলিকে তুলে ধরেছেন। তবে তিনি একথা বলছেন যে এই গণতন্ত্রকে সফল করতে গেলে নারীর ভোটাধিকার, নারীর শিক্ষার অধিকার, নারীর সম্পত্তিতে অধিকার, নারীর পুরুষের সমান মর্যাদা, এগুলো দিতে হবে। তাহলেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সফল হবে। এখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা মানে কোন গণতন্ত্র? উদারনীতি গণতন্ত্র না সমাজতান্ত্রিক গণতন্ত্র? বলো। উদারনীতি গণতন্ত্র। উদারনীতি গণতন্ত্র। তোমরা যেটা জানো যে উদারনীতিবাদ অনুযায়ী গণতন্ত্রকে সমর্থন করা হয়। জনগণ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করবে, জনগণ নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন করবে, কোনো ভায়োলেন্স নয়, সাংবিধানিকভাবে শান্তিপূর্ণভাবে তারা সরকার গঠন এবং পরিবর্তন করতে পারবে। এটাই হচ্ছে উদারনীতি গণতন্ত্র। আর এই উদারনীতি গণতন্ত্রকে সফল করতে গেলে নারীদের ভোটের অধিকার দিতে হবে, নারীদের শিক্ষার অধিকার দিতে হবে, নারীদের সম্পত্তিতে অধিকার দিতে হবে, নারীদের মর্যাদা দিতে হবে। লিঙ্গ ভেদে পুরুষ বলে এগুলো তারা পাবে আর নারী বলে পাবে না, তাই কখনো হয়? তাহলে বিখ্যাত নারীবাদী উইলস্টন ক্র্যাফটের বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কি তাই তো? ইংল্যান্ডের একজন বিখ্যাত দার্শনিক জন স্টুয়ার্ট মিল। জন স্টুয়ার্ট মিলের বাবার নাম কি? জেমস মিল। স্টুয়ার্ট না, জেমস মিল। জন স্টুয়ার্ট মিল তোমরা জানো যে সাবেকি উদারনীতিবাদী তাত্ত্বিক। সাবেকি উদারনীতিবাদী তাত্ত্বিক তো। জন স্টুয়ার্ট মিলের অন লিবার্টি গ্রন্থে বলেছেন ব্যক্তির স্বাধীনতা দিতে হবে, কি? আর ব্যক্তির কাজকে উনি দুই ভাগে ভাগ করেছেন। একটা হলো আত্মকেন্দ্রিক কাজ, সেলফ রিগার্ডিং ফাংশন, আর একটা হচ্ছে আদার রিগার্ডিং ফাংশন। সেলফ রিগার্ডিং ফাংশনে অর্থাৎ ব্যক্তিগত কাজে, ব্যক্তিকেন্দ্রিক কাজে রাষ্ট্র কোনো মতেই হস্তক্ষেপ করতে পারবে না।
রাষ্ট্র এ ব্যাপারে কোনো রকমে মাথা ঘামাবে না। এটার মধ্যে দিয়ে কি জন স্টুয়ার্ট মিল ব্যক্তি স্বাধীনতাকে গুরুত্ব দিয়েছেন। আর ব্যক্তির পরকেন্দ্রিক কাজে ব্যক্তি যখন নিজের না কাজ করে সমাজের অন্যের কাজ করবে, এই কাজ করতে গিয়ে অন্যের অধিকার কেড়ে নিতে পারে, অন্যের অধিকার ক্ষুণ্ণ হতে পারে, তখন ব্যক্তির পরকেন্দ্রিক কাজকে নিয়ন্ত্রণ করবে রাষ্ট্র। তাহলে এক্ষেত্রে জন স্টুয়ার্ট মিল প্রথমে কিন্তু বলেছিলেন যে নারীদের ভোটের অধিকার দেওয়া ঠিক না, শিক্ষার অধিকার দেওয়া ঠিক না, কিন্তু পরবর্তীকালে তিনিও বলেছেন যে নারীদের সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে তাদের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। নারী আর পুরুষের মধ্যে যে বিভাজন, লিঙ্গ অনুযায়ী বিভাজন, এ নারী তাই এ আলাদা, এ পুরুষ এ আলাদা, তা কিন্তু নয়। নারী পুরুষ সবাই সমান অধিকার দাবি করবে, এটা করতে পারবে, তাদের আছে অধিকার। এই কথা ইংল্যান্ডের বিখ্যাত উদারনীতিবাদী এবং ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী চিন্তাবিদ জন স্টুয়ার্ট মিল বলেছেন। বেটি ফ্রাইডেন একজন নারীবাদী, উদারনীতিবাদী নারীবাদী। এখানে আলোচনা করার সময় খেয়াল রাখবে যে উদারনীতিবাদী নারীবাদী মানে যারা উদারনীতিবাদকে সাপোর্ট করে, এবং এখানে তারা আলাদা করে একটু নারীদের অধিকারের উপরে গুরুত্ব দিয়েছেন। সবাই না কিন্তু উদারনীতিবাদী নারীবাদী না। তাহলে বেটি ফ্রাইডেন 1963 সালে, র্যাডক্লিফ রিসার্চ 1982 সালে, এরা কিন্তু নারীদের অধিকার, ভোটের অধিকার, শিক্ষার অধিকার, সম্পত্তির অধিকার, নারীদের পুরুষের সমান মর্যাদা পাওয়ার অধিকার, এগুলির কথা উল্লেখ করেছে। এরা দেখো ওয়েলফেয়ার স্টেট উদারনীতিবাদী তত্ত্ব অনুযায়ী কি, তাই তো? ওয়েলফেয়ার স্টেট আধুনিক উদারনীতিবাদী তত্ত্ব অনুযায়ী ওয়েলফেয়ার স্টেটের কথা বলা হয়েছে, না সাবেকি উদারনীতিবাদী তত্ত্ব অনুযায়ী ওয়েলফেয়ার স্টেটের কথা বলা হয়েছে? বলো। সাবেকি না, সাবেকি পুলিশি রাষ্ট্রের তত্ত্ব, আর ওয়েলফেয়ার রাষ্ট্রের তত্ত্ব আধুনিক উদারনীতিবাদী তত্ত্ব অনুযায়ী, আর মিনিমাল স্টেটের ধারণা তোমার নয়া উদারনীতিবাদী তত্ত্ব অনুযায়ী। ভালো করে শোনো, তোমরা এগুলো আলোচনা করলে বুঝতে পারবে এবং তোমাদের জানা এগুলো। তাহলে এখানে কি, এখানে ওয়েলফেয়ার রাষ্ট্রে নারী এবং পুরুষের মধ্যে বৈষম্য দূর করার কথা বলা হয়েছে। আচ্ছা, নয়া উদারনীতিবাদীরা কি চান? নয়া উদারনীতিবাদী তত্ত্বে কোন ধরনের রাষ্ট্রের কথা বলা হয়েছে বলো? মিনিমাল স্টেটের কথা বলা হয়েছে, সীমাবদ্ধ রাষ্ট্রের কথা বলা হয়েছে। এখানে এই রাষ্ট্রের কাজ হচ্ছে মানুষকে সুরক্ষা দিবে। কিন্তু যারা নয়া উদারনীতিবাদী নারীবাদী তারা কিন্তু নারীদের সুরক্ষার কথা বলা হয়েছে। নারীদের কেন সুরক্ষা দরকার? নারীদের ধর্ষণ করা হচ্ছে, নারীদের যে সম্মানের কথা বলা হচ্ছে, সম্মান সংবিধানে দেওয়া হচ্ছে নারী পুরুষ সমান অধিকার, কিন্তু সেই সমান অধিকার বাস্তবে রূপায়িত হচ্ছে না। নয়া উদারনীতিবাদী নারীবাদীরা বলছেন এই সুরক্ষা দিতেই হবে, এই সুরক্ষা দিতেই হবে, এই সমান অধিকার তাদের মধ্যে প্রতিষ্ঠিত করতেই হবে। সমান অধিকার শুধু তত্ত্বগত না, ওই যে ভারতের সংবিধানের 4th অধ্যায়ে 39 ধারায় বলা হয়েছে নারী এবং পুরুষ একই কাজের জন্য একই বেতন পাবে। এখানে নারী পুরুষের বৈষম্যকে দূর করার কথা বলা হয়েছে, কি তাই তো? কিন্তু এটা কতটা কিন্তু কার্যকরী হয়েছে সেটা কিন্তু বিতর্কিত বিষয়। কিন্তু আজকের এলপিজি বুঝো তো, এল হচ্ছে লিবারালাইজেশন, আর এই লিবারালাইজেশন হচ্ছে নয়া উদারনীতিবাদ। নয়া উদারনীতিবাদী তত্ত্বের প্রসার ঘটে 1970 দশক 1980 দশকে, কিন্তু বিশেষভাবে প্রসার ঘটে হচ্ছে
দশকে 1991 সাল থেকে। নয়া উদারীকরণ কি? ব্যক্তির উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ কমানো, নারীকে পুরুষের অধীন স্থাপন করা, নারীকে পণ্যের মতো ব্যবহার করা, এগুলো কিন্তু দূর করতে হবে। এলপিজি কি করছে? এলপিজি অর্থাৎ লিবারালাইজেশন, উদারীকরণ, নারীদের পণ্যের মতো ব্যবহার করছে। গ্লোবালাইজেশনের যুগে এবং বেসরকারীকরণের যুগে এল হচ্ছে লিবারালাইজেশন বা উদারীকরণ, বিশেষ বা নয়া উদারীকরণ, পি হচ্ছে প্রাইভেটাইজেশন বা বেসরকারীকরণ, আর জি হচ্ছে গ্লোবালাইজেশন। এই যুগে কিন্তু নারীদের পণ্যের মতো ব্যবহার করা হচ্ছে। পণ্য মানে দ্রব্য। তুমি দেখো যে পতিতালয় আছে, গভর্নমেন্ট স্বীকৃতি দিচ্ছে, তাদের পণ্যের মতো তারা দেহ বিক্রি করছে, অশ্লীল ছবি দিয়ে অ্যাড দিচ্ছে, বিভিন্ন পণ্য বিক্রি করার জন্য কোম্পানিগুলো হাতে কোম্পানি তাদেরকে টাকা দিয়ে ব্যবহার করছে। তাহলে কোথায় নারী পুরুষের সমান অধিকার? কই, পুরুষকে পণ্যের মতো ব্যবহার করছে না, তাহলে এটা বৈষম্য। তাই এলপিজির যুগেও নারীবাদী, উদারনীতিবাদী নারীবাদী যারা, তারা এটার বিরোধিতা করছে। 2 নাম্বার, মার্ক্সীয় নারীবাদ। আমরা এতক্ষণ কি আলোচনা করলাম? নারীবাদী দৃষ্টিভঙ্গিতে উদারনীতিবাদী নারীবাদী, এটা আমরা সম্পদের উপর ব্যক্তিগত মালিকানা বজায় রেখে উৎপাদনে ব্যক্তি উদ্যোগ, ব্যক্তিগত স্বাধীনতা, এর প্রেক্ষাপটে নারী পুরুষের কি বিভাজন আছে তার বিরুদ্ধে উদারনীতিবাদী নারীবাদীরা কি বলেছেন সেটা নিয়ে আমরা আলোচনা এতক্ষণ করলাম। কি তাই তো? আলোচনা সারবস্তু মনে আছে তো? নারী ভোটাধিকার পাবে, নারী সম্পত্তিতে পুরুষের সমান অধিকার পাবে, নারী পুরুষ যেমন মর্যাদা পায় নারী সেই মর্যাদা পাবে, পুরুষরা যেমন লেখাপড়া শিখতে পারে তেমনি নারীরাও সমানভাবে লেখাপড়া শিখতে পারবে। তাদের মেধা, তাদের প্রতিভার বিকাশ ঘটাতে হবে, তাদের নারী বলে বঞ্চিত করা যাবে না। মার্ক্সীয় নারীবাদী দৃষ্টিভঙ্গি অর্থাৎ মার্কসিস্ট ফেমিনিজম। কি ইংরেজিতে? মার্কসিস্ট ফেমিনিজম। এটা নিশ্চয়ই উদারনীতিবাদের থেকে আলাদা একটা দৃষ্টিভঙ্গি, তাই না? দেখো, মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি অনুযায়ী, উদারনীতিবাদী তত্ত্ব অনুযায়ী যে নারীবাদীদের কথা বলা হলো, সম্পত্তিতে সমান অধিকার, ভোটের ক্ষেত্রে সমান অধিকার, শিক্ষার ক্ষেত্রে সমান অধিকার, মর্যাদা পাওয়ার ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার, এগুলি বাস্তবায়িত হবে না। তার কারণ উদারনীতিবাদী রাজনৈতিক ব্যবস্থাতে বিশ্বে প্রায় দেশে আজকে উদারনৈতিক গণতান্ত্রিক শাসন চলছে, কি তাই তো? এই শাসনে ব্যক্তিগত মালিকানা, ব্যক্তিগত স্বাধীনতা, এই সমস্ত কথা বলা হচ্ছে, বিচার বিভাগের নিরপেক্ষতার কথা বলা হচ্ছে, অবাধ নির্বাচনের কথা বলা হচ্ছে, স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন, বিচার ব্যবস্থা নিরপেক্ষভাবে কাজ করবে। কিন্তু আমরা দেখছি যে নিরপেক্ষভাবে কাজ করছে না। মার্ক্সবাদ এ কথা বলছে যে মার্ক্সবাদের কথা উদারনীতিবাদী দার্শনিকদের মধ্যে এবং পুঁজিবাদের পক্ষে কিছু চিন্তাবিদ, তারা কিন্তু মার্ক্সবাদী ধারণা দ্বারা প্রভাবিত হয়েছেন। উইড্রো উইলসন কে ছিলেন? মার্কিন রাষ্ট্রপতি ছিলেন। তোমরা জানো যে প্রথম মহাযুদ্ধের পর উইড্রো উইলসন প্যারিসের শান্তি বৈঠকে সমবেত হন বিশ্ব শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য, লিগ অফ নেশন প্রতিষ্ঠার জন্য। যদিও তার এই আলোচনা, এইখানকার পিস অফ প্যারিসের যে ভূমিকা, সেটা নস্যাৎ হয়ে যায়। তার কারণ তার দেশের আইনসভা কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট বিরোধিতা করে এবং তার বিদেশ চুক্তি, বিদেশি পররাষ্ট্র নীতির ক্ষেত্রে তার ভূমিকা বাতিল হয়ে যায়। যাই হোক, এই উইড্রো উইলসন আরো দিক থেকে গুরুত্বপূর্ণ। তোমরা জানো তো আন্তর্জাতিক সম্পর্কের জনককে? উইড্রো উইলসন। তারপরে তোমরা জানো যে জনপ্রশাসনের জনককে? উইড্রো উইলসন। এমন একজন ব্যক্তি, তিনি কিন্তু মার্ক্সবাদের দ্বারা প্রভাবিত হয়ে নারী পুরুষের
যে লিঙ্গ বৈষম্য, লিঙ্গ মানে কি এ নারী না এ পুরুষ, হ্যাঁ, আর এই লিঙ্গের ভিত্তিতে নারী আর পুরুষের ভিত্তিতে বিভাজন বৈষম্য, এটাকে এটাকে তিনি বিরোধিতা করেছেন। তিনি বলছেন, তিনি মার্ক্সবাদীর দ্বারা প্রভাবিত হয়েছেন। কেন বলছি? তিনি বলছেন যে সামরিক শোষণ ব্যবস্থা, সামগ্রিক শোষণ ব্যবস্থার অঙ্গ, নারীদের শোষণ ব্যবস্থার অঙ্গ হিসাবে ব্যবহার করা হয়। কিরকম ভাবে? ধরো নারীর কাজের আর্থিক মূল্যায়ন হয়, যারা গৃহবধূ তাদের কাজের আর্থিক মূল্যায়ন করা হয়, কিন্তু তার স্বামী যখন অফিসে চাকরি করছে, ফসল উৎপাদন করছে, তখন ফসলের দাম যেটা তার স্বামীর নামে ধরা হয়, কিন্তু এখানে আর্থিক মূল্য নারীকে আর্থিক দিক থেকে তাকে মর্যাদা সম্মান দেওয়া হলো না। তাহলে কি বলতো, নারী হলো বর্তমান যে উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা, সেই ব্যবস্থার একটা অংশ, শোষণের অংশ। নারী শোষিত, বঞ্চিত। দেখো বিভাজন কিন্তু উনি বলছেন বিভাজন জৈবিক ভিত্তিতে করা ঠিক না। জৈবিক ভিত্তি মানে কি বলতো, বুঝো? শারীরিক বিভাজন। নারীদের নারীদের নারী সে পুরুষের অধীন থাকবে, সে কঠোর পরিশ্রম করতে পারবে না, সে রান্না করতে পারবে, জমি চাষ করতে পারবে না, উৎপাদনমূলক কাজ করতে পারবে না, কারখানায় কাজ করতে পারবে না। তার মানে কি, তাকে জৈবিক দিক থেকে প্রথমেই আলাদা করে দেওয়া হলো, এই কথা উইড্রো উইলসন বলছেন। কিন্তু তাদের এই বিভাজন কিন্তু জৈবিক বিভাজন নয়, আসলে জৈবিক বিভাজন না, আসলে কি বলতো, অর্থনৈতিক বিভাজন। নারী আর পুরুষ দৈহিক কাঠামোর ভিত্তিতে নারীকে আলাদা করে দেওয়া হলো, আসলে কিন্তু আলাদা নয়, এটা কথা বলছেন। উনি বলছেন যে এটা অর্থনৈতিক ক্ষেত্রে বিভাজন। মার্কস, কালমার্সের বিখ্যাত গ্রন্থ জানো কয়েকটা বলতে পারবে? মানে তার নিজের লেখাই গ্রন্থ। ক্লাস স্ট্রাগল ইন ফ্রান্স, গোথা প্রোগ্রাম, ক্রিটিক অফ গোথা প্রোগ্রাম। আর বিখ্যাত গ্রন্থ ওনার দাস ক্যাপিটাল। এটা দাস ক্যাপিটালের 3টি খণ্ড আছে। হ্যাঁ, প্রথম খণ্ড 1867 সালে লেখা, দ্বিতীয় খণ্ড 1885 সালে লেখা, তৃতীয় খণ্ড 1894 সালে লেখা। মার্কস মারা যাওয়ার পরে 1883 সালে মারা গেছেন উনি, তার বন্ধু তার তৈরি বই 2টি খণ্ড তিনি প্রকাশ করেছেন। যাই হোক, এই মার্কস একজন বিখ্যাত দার্শনিক, তিনি শোষণ ব্যবস্থার বিপক্ষে। এই এই বিখ্যাত ব্যক্তি সর্বহারা শ্রেণীর মুক্তি চাইছেন। হ্যাঁ, এই সর্বহারা শ্রেণীর মধ্যে এখানে নারী পুরুষের বিভাজন নাই, সবাই মুক্তি পাবে, নারী মুক্তি পাবে, পুরুষও মুক্তি পাবে। তিনি জার্মান আইডিওলজি গ্রন্থে, বিখ্যাত গ্রন্থ জার্মান আইডিওলজি হয়েছে। আচ্ছা, মার্কসের একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, সে কে বলতো? এঙ্গেলস, ফ্রেডারিক এঙ্গেলসের একটা বিখ্যাত গ্রন্থ অরিজিন অফ ফ্যামিলি, প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দ্য স্টেট। এই গ্রন্থে এঙ্গেলস লিঙ্গ বৈষম্যের অবসানের কথা বলেছেন। লিঙ্গ বৈষম্যের জন্য মার্ক্সবাদ বলছে অর্থব্যবস্থা দায়ী। অর্থব্যবস্থা সমাজের মূল কাঠামো অর্থনীতির উপরে দাঁড়িয়ে আছে, অর্থব্যবস্থার উপরে দাঁড়িয়ে আছে। অর্থনৈতিক ক্ষেত্রে যাদের আধিপত্য থাকে, উপরিতলে রাজনৈতিক ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে ইত্যাদি ক্ষেত্রে তাদের প্রাধান্য থাকে। দেখো, যারা প্রভাবশালী, অর্থবান, তারাই কিন্তু রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, তারাই কিন্তু ক্ষমতার অধিকারী হয়, তারাই কিন্তু আদালত, আইন ব্যবস্থা, শাসন ব্যবস্থা সবকিছুকে নিয়ন্ত্রণ করে। তাই উপরিতলে মার্ক্সবাদীদের বক্তব্য, উপরিতলে নারীদের কোনো অধিকার থাকে না।
অর্থনৈতিক ক্ষেত্রে যেমন শুধু ধনীদের এবং ধনীর মধ্যে পুরুষের আধিপত্য থাকে, মেয়েদের আধিপত্য থাকে না, মেয়েদের কোনো ভূমিকা থাকে না, ভূমিকাকে স্বীকার করা হয় না। ওনার মধ্যে থাকা উচিত, কিন্তু স্বীকার করা হয় না। তাহলে এই বৈষম্য অর্থ ব্যবস্থার মানে সঙ্গে নারীর যে অধিকার, নারীর যে সম্মান মর্যাদা যুক্ত। হ্যাঁ, নারীর অর্থনৈতিক অধিকার আছে, পরিবারের হেড, কর্তা, পিতৃতান্ত্রিক সমাজে অর্থের মালিকানা, জমির মালিকানা, বাড়ির মালিকানা পুরুষের হাতে। নারী এখানে বঞ্চিত হচ্ছে। তাই মার্কস এঙ্গেলসকে অনুসরণ করে নারীবাদীরা, মার্ক্সবাদী নারীবাদী, তারা বলছেন যে কৃষি ভিত্তিক সমাজ ব্যবস্থার আগে নারীদের শোষণ করা হতো না। কৃষি ভিত্তিক সমাজ ব্যবস্থার আগে কোন সমাজ বলতো ছিল? ইয়েস, আদিম সাম্যবাদী সমাজে নারী শোষিত বঞ্চিত ছিল না। কারণ হচ্ছে আদিম সাম্যবাদী সমাজে উৎপাদনের উপকরণের উপর ব্যক্তিগত মালিকানা ছিল না, সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা ছিল না। তারপরে শ্রম বিভাজন এসেছে, উৎপাদনের কৃষি কাজ শুরু হয়েছে, কৃষি কাজ শুরুর পরে সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা সৃষ্টি হয়েছে। তখন সমাজ বিভাজিত হয়েছে, সমাজের শ্রেণী বিভাজন এসেছে, সমাজ পাল্টে গেছে সমাজ। সমাজ ডাইনামিক, পরিবর্তনশীল। তাই কৃষি ভিত্তিক যে সমাজ, প্রথম সমাজ কি শ্রেণী ভিত্তিক সমাজ কোনটা প্রথম বলো? দাস সমাজ ব্যবস্থা, স্লেভ সিস্টেম। এইখান থেকে নারী শোষিত হতে শুরু করেছে। এইখান থেকে নারীদের বিভাজন, নারী আর পুরুষের মধ্যে বিভাজন করা হয়েছে। মার্ক্সবাদী নারীবাদীরা বলছেন যে আদিম সাম্যবাদী সমাজে নারীরা বঞ্চিত ছিল না, তারা শোষিত ছিল না। শুধু নারীরা না, কোনো মানুষই শোষিত ছিল না। ওখানে শোষক এবং শোষিত এই দুটি শ্রেণী ছিল না। যেদিন নতুন সমাজ তৈরি হয়েছে, স্লেভ সিস্টেম, এটা প্রথম শ্রেণী ভিত্তিক, শোষণ ভিত্তিক সমাজ, তো আদিম সাম্যবাদী সমাজ, এই সমাজ থেকে নারী পুরুষের বিভাজন শুরু হয়েছে এবং নারীরা শোষণের একটি যন্ত্র হিসাবে ব্যবহৃত হয়েছে। তাহলে দাস সমাজ ব্যবস্থাতে তার পরবর্তী সমাজ কি বলো? দাস সমাজের পরে সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থাতে, এবং সামন্ততান্ত্রিক সমাজের গর্ভে যে নতুন সমাজ, পুঁজিবাদী যে সমাজ ব্যবস্থাতে নারী পুরুষের মধ্যে বিভাজন এসছে। শ্রম বিভাজন, শ্রেণী বিভাজন যখন এলো, তখন নারীদের উৎপাদনের জায়গা থেকে সরিয়ে আনা হলো, নারীদের উৎপাদনের জায়গা থেকে সরিয়ে নেওয়া হলো। দেখো, দাস সমাজে নারী পুরুষ সবাই কৃতদাস ছিল। আর দাস সমাজেও কিন্তু প্রথম নারীদের গৃহকোণে আবদ্ধ রাখার কথা চালু হলো। সন্তান প্রসব করবে, এটা নারীদের দায়িত্ব। নারীরা গর্ভবতী হবে, এটা নারীদের দায়িত্ব, অধিকার। আর নারীরা রান্না বান্নার গৃহ কাজ করবে, এই কাজের মধ্যে চলে আসলো। আর পুরুষরা জমিতে কাজ করবে, উৎপাদনের কাজ করবে। আবার কৃতদাস যারা পুরুষ, তারা কিন্তু কৃতদাস মালিকদের দ্বারা শোষিত বঞ্চিত। তাহলে দাস সমাজই প্রথম নারী পুরুষের মধ্যে বিভাজন করা হলো এবং উৎপাদনের ক্ষেত্র থেকে নারীদের তুলে নেওয়া হলো। এবং আজকের যে বিশ্বায়নের যুগ, সেখানেও কিন্তু নারীদের গৃহকোণে আবদ্ধ রাখার কথা বলা হয়েছে। কিন্তু বিশ্বায়নের যুগে আজকে নারীদের অধিকার, নারীদের চেতনা বিশ্বব্যাপী প্রসারিত হচ্ছে। যেমন বিশ্বব্যাপী নারী শোষণ, বিশ্বব্যাপী নারীকে পণ্যের মতো ব্যবহার করা হচ্ছে, তার পাশাপাশি নারীবাদীদের বক্তব্য অনুযায়ী তাদের মধ্যে চেতনা সৃষ্টি করা হচ্ছে, তাদের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে বিশ্বব্যাপী। এটা কোনো একটা দেশের মানে কি বলবো মধ্যে সীমাবদ্ধ নয়। নারী চেতনা, নারী আন্দোলন, তাই তো, নারীর অধিকার প্রতিষ্ঠা, নারী সম্পত্তির
অধিকার প্রতিষ্ঠা, নারীর যোগ্যতা, মর্যাদা এবং সমান বেতন, সমান মজুরি, এটা কিন্তু আজকে বিশ্ব ব্যবস্থার সঙ্গে যুক্ত। আর মার্ক্সবাদীরা এটা বলছেন, এই নারীদের শোষণ এবং বঞ্চনার হাত থেকে বাঁচাতে গেলে উদারনৈতিক গণতন্ত্রে যে পণ্যের মতো এদের ব্যবহার করা হচ্ছে, তাই উদারনৈতিক গণতন্ত্রের যে আর্থ সামাজিক এবং রাজনৈতিক কাঠামো, সেটার মৌলিক পরিবর্তন করতে হবে। সোশো ইকোনমিক্যাল, পলিটিক্যাল, কালচারে ফান্ডামেন্টাল চেঞ্জ এর মধ্য দিয়ে নারীরা কিন্তু মুক্তি পাবে, তার আগে নয়। 3 নাম্বার, সমাজতান্ত্রিক নারীবাদ। দেখো, মার্ক্সবাদ আর সমাজতন্ত্র এটা কি পরস্পর বিরোধী? মার্ক্সবাদী তত্ত্ব অনুযায়ী উদারনীতিবাদকে অবসান ঘটানোর কথা বলা হয়, আর মার্ক্সবাদী তত্ত্ব অনুযায়ী উদারনীতিবাদের জায়গায় রাষ্ট্র কাঠামোতে কি বলো, সমাজতান্ত্রিক ব্যবস্থাকে গ্রহণ করা হয়। উদারনীতি গণতন্ত্রে যেখানে সম্পত্তির উপরে ব্যক্তিগত মালিকানাকে স্বীকার করা হয়, সমাজতান্ত্রিক ব্যবস্থাতে সেই জায়গায় ব্যক্তি মালিকানার অবসান ঘটিয়ে রাষ্ট্রীয় মালিকানা বা সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত হয়। উদারনীতি গণতন্ত্রে পিতৃতান্ত্রিক সমাজকে গুরুত্ব দেওয়া হয়, কিন্তু সমাজতান্ত্রিক ব্যবস্থাতে কি বলা হলো, পিতৃতান্ত্রিক যে সমাজ, তার তুমি দেখো আদিম সাম্যবাদী সমাজে তো বিভাজন ছিল না, দাস সমাজে যে সমাজ ছিল সেটা কিন্তু পিতৃতান্ত্রিক ছিল। সামন্ত সমাজে আমরা পিতৃতান্ত্রিক সমাজ, পিতৃতান্ত্রিক পুঁজিবাদী সমাজেও পিতৃতান্ত্রিক সমাজ। কি গো, পিতৃতান্ত্রিক সমাজ বুঝো? পুরুষতান্ত্রিক, পুরুষ কর্তৃত্ব করবে। শুধু কি কর্তৃত্ব? সন্তানের পরিচয় পিতার নামে, কেন মায়ের নামে হবে না? আর মায়ের নামে সন্তানের পরিচয় হলে তবেই সেটা মাতৃতান্ত্রিক সমাজ। সিন্ধু যুগে কিন্তু মাতৃতান্ত্রিক সমাজ ছিল, আর্য যুগে পিতৃতান্ত্রিক। তাই সমাজতন্ত্রের কথা বলা হচ্ছে, কি বলা হচ্ছে, পিতৃতান্ত্রিক সমাজ চিরন্তন নয়, শাশ্বত নয়। পিতৃতান্ত্রিক সমাজ সমাজতান্ত্রিক ব্যবস্থা অনুযায়ী এটাকে কৃত্রিম মনে করা হয়। যেটা 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 কৃত্রিম সেটা কি চিরস্থায়ী হয় বলতো? সেটা কি চিরন্তন হয়, শাশ্বত হয়? সেটা কখনো হতে পারে না, কি তাই তো? এটা তো প্রকৃতি প্রদত্ত না, মানুষ সৃষ্ট পিতৃতান্ত্রিক সমাজ। ওকে, তার কারণ পৃথিবীতে আমরা দেখেছি কিছু কিছু সভ্যতাতে মাতৃতান্ত্রিক সমাজ ছিল, যেমন ভারতবর্ষে সিন্ধু সভ্যতা মাতৃতান্ত্রিক সমাজ ছিল। তাই সমাজতন্ত্রে বিশ্বাসী যারা যারা ব্যক্তি মালিকানার পরিবর্তে সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত করতে চাই, যারা রাষ্ট্রের ক্ষমতা সর্বহারা শ্রেণীর হাতে দিতে চাই, যারা সর্বহারার একনায়কত্ব প্রতিষ্ঠার কথা বলে, যারা উৎপাদিত পণ্য রাষ্ট্রের মালিকানা থাকবে এবং রাষ্ট্র ইকুয়ালি বন্টনের ব্যবস্থা করবে, প্রত্যেকটা মানুষের কাজ দেবে, প্রত্যেকটা মানুষ সামর্থ্য অনুযায়ী কাজ করবে, কাজ অনুযায়ী মজুরি পাবে, কি তাই তো? এই সমাজতান্ত্রিক ব্যবস্থাতে নারী কখনোই তোমার শোষণ হবে না, নারীকে এইভাবে দেখা হবে না। পুরুষ যেমন উৎপাদন করে তেমনি নারীও উৎপাদন করবে। পরিবার পরিচালিত হচ্ছে পিতৃতান্ত্রিক সমাজে পুরুষের দ্বারা। সমাজতান্ত্রিক ব্যবস্থার পক্ষে যারা, তারা বলছেন পরিবার পরিচালনা উভয়ের দ্বারা হবে। যেমন পুরুষ পরিচালনা করছে, পুরুষ বলেই সে পরিচালনা করবে, আর নারী বলেই যে পরিচালনা করবে আর অধিকার তার নেই, এটার বিরুদ্ধে তারা সোচ্চার হয়। তাহলে নারী শোষণের মূল কারণ হচ্ছে কি বলতো? নারী শোষণের মূল কারণ কি? অর্থনৈতিক কাঠামো। অর্থনৈতিক কাঠামোতেই নারী শোষিত হচ্ছে। সমাজের ভিত কি? অর্থনীতি। আর অর্থনীতির উপরে ভিত্তি করে উপরিতলের ক্ষেত্রে নারী পুরুষ বিভাজন, পিতৃতান্ত্রিক সমাজ, আইন আদালত, বিচার ব্যবস্থা ইত্যাদি, আইন ব্যবস্থা ইত্যাদি হচ্ছে উপরিকাঠামো। তাই সমাজতন্ত্রে যারা বিশ্বাসী তারা বলছেন যে পিতৃতান্ত্রিক
কাঠামোকে তুলে দিতে হবে। পিতৃতান্ত্রিক কাঠামোতে পুরুষরা অর্থনৈতিক ক্ষেত্রে আধিপত্য বিস্তার করছে আর নারীদের সেখানে বঞ্চিত করা হচ্ছে। আর সেই কারণে উপরিতলের মধ্যে নারীর যে অধিকার, পুরুষের যে অধিকার, সেই অধিকার সমান হবে তখনই যখন সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, উদারনৈতিক গণতন্ত্রের অবসান ঘটাতে হবে। নারীবাদীরা, এই সমাজতান্ত্রিক নারীবাদীরা তোমার পিতৃতান্ত্রিক যে সমাজ, এটাকে পরিবর্তন করতে চাইছে, এটা বাতিল করতে চাইছে। ওকে, 4 নাম্বার র্যাডিক্যাল নারীবাদ। র্যাডিক্যাল নারীবাদটা কি? র্যাডিক্যাল হচ্ছে তোমার পরিবর্তনশীল, র্যাডিক্যাল ফেমিনিজম। এই নারীবাদটার বক্তব্য আমরা এবারে আলোচনা করব। র্যাডিক্যাল নারীবাদীদের মতে, র্যাডিক্যালরা কি বলছে জানো তো? নারীদের উপরে যৌন নির্যাতন হয়, যৌন পীড়ন অত্যাচার হয়। এই যৌন পীড়ন অত্যাচার বন্ধ করতে হবে, যৌন অত্যাচার বন্ধ করতে হবে। পুরুষরা নারীদের উপরে যে আধিপত্য বিস্তার করছে যৌন পীড়নের কারণে, যৌন কি বলবো, যৌন তৃপ্তি পূরণ করবার জন্য পুরুষরা নারীদের উপরে নির্যাতন করছে, এটা আমরা দেখতে পাচ্ছি। র্যাডিক্যাল নারীবাদীরা এটার অবসান করতে চাইছে। মানে কি বলতো, পুরুষ ভাবে নারী মানে পুরুষদের যৌন তৃপ্তির একটা পাত্র, যৌন তৃপ্তির একটা অঙ্গ। এই যে ভাবনা, এটা এই যে সাইকোলজি, পুরুষ ভাবে আমার যৌন পূরণের জন্য তুমি সবসময় রেডি থাকবে, আমার যেটা মনে হবে আমি সেটা করব, এটাকে স্বাভাবিক মনে করে। কিন্তু তা না, পুরুষের শারীরিক অসুস্থতা গুরুত্ব পায়, পুরুষের সময় অসময় এই বিষয়টা গুরুত্ব পায়, তাই তো? শারীরিক সুস্থতা এটা পুরুষের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে, নারীর ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে না। অর্থাৎ পুরুষ ভাবে নারীরা যৌন চাহিদা পূরণের একটা মাধ্যম, একটা পণ্য। দেখো, এই যে র্যাডিক্যাল পন্থীরা, এই র্যাডিক্যাল পন্থীদের বক্তব্য অনুযায়ী এখানে মার্ক্সবাদের কথা আমরা তুলে ধরবো। মার্ক্সবাদীরা কি চাইছে? র্যাডিক্যাল পন্থীরা বলছেন যে পিতৃতান্ত্রিক সমাজ এটা বিরোধী, এটাকে দূর করতে হবে। আবার আমরা সমাজতান্ত্রিক ব্যবস্থায় যারা পক্ষে নারীবাদী, তারাও কিন্তু কি বললেন? তারাও কিন্তু বললেন যে পিতৃতান্ত্রিক সমাজের দূর করতে হবে। আর লিঙ্গভিত্তিক যে সমাজ, এটাও র্যাডিক্যাল পন্থীরা বলছেন এটা অর্থনৈতিক কারণে, অর্থনৈতিক কারণে নারীরা পুরুষের উপরে আধিপত্য বিস্তার করছে। এই র্যাডিক্যাল পন্থী নারীবাদীদের মধ্যে প্রবক্তা হলেন সেফারি, একজন বিখ্যাত নারীবাদী, র্যাডিক্যাল নারীবাদী। তিনি প্রজনন সম্পর্কের ভিত্তিতে নারী পুরুষের বিভাজনের কথা বলছেন। প্রজনন ব্যাপারটা বুঝো তো নাকি? প্রজনন মানে কি, নারী পুরুষের মধ্যে যে যৌন সম্পর্কের মধ্যে দিয়ে তোমার সন্তান তৈরি হচ্ছে, এবং এবং এই সম্পর্কের মধ্যে দিয়ে পুরুষরা ভাবে যে আমাদের কারণেই এই জৈবিক সম্পর্ক এবং আমাদের কারণেই সন্তান উৎপাদন। এই কারণে নারীর উপরে পুরুষ আধিপত্য বিস্তার করতে চায়, এই আধিপত্য বিস্তার করতে চায়। আর নারীরা এ ব্যাপারে জৈবিক কারণে তাদের কাছে বৈশ্যতা স্বীকার করে। কেন বৈশ্যতা স্বীকার করবে?
যৌন তৃপ্তি এটা পুরুষের যেমন আছে তেমনি নারীরও আছে। তাহলে এক্ষেত্রে নারী পুরুষের কাছে বশ্যতার স্বীকার কেন করবে? নারী পুরুষের অধীন কেন হবে? এটা তো ঠিক না। রাডিকাল পন্থী সেফারি এই কথাটা উনি উল্লেখ করেছেন। সুসান ব্রাউন মিলার তার বিখ্যাত গ্রন্থ এগেনস্ট আওয়ার উইল, মেন, ওমেন অ্যান্ড রেপ 1976 সালে এই গ্রন্থটি রচনা করেন। তিনি এই গ্রন্থে বলেন, পুরুষ নারীকে ধর্ষণ করতে পারে বলেই নারীরা পুরুষের অধীন থাকে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। নারী পুরুষকে ধর্ষণ করে না, পুরুষ নারীকে ধর্ষণ করে। আর এই ধর্ষণ করার ক্ষমতা কার আছে? পুরুষের আছে। তাই পুরুষরা নারীকে তার অধীনে রাখতে চায়। তাই ধর্ষণ ক্ষমতার মাধ্যমে পুরুষ নারীকে ভয় দেখায়। ভয় দেখিয়ে অনেক নারী স্বাধীনতা কেড়ে নেয়, বলে না? মানে অনেক কিছুতে আপত্তি করে যখন একটা নারী, তখন পুরুষ কি করে? ধর্ষণের ভয় দেখায়। তখন সে ভাবে যে আমি অন্তত ধর্ষণের হাত থেকে তো বাঁচবো, ধর্ষণের হাত থেকে তো আমি বাঁচবো। তখন পুরুষের অন্যায্য দাবি সে মেনে নিচ্ছে। এটা হচ্ছে র্যাডিকাল পন্থীদের বক্তব্য। র্যাডিকাল পন্থী যারা নারীবাদী, তারা 1970 দশকে এবং 1980 দশকে তাদের বক্তব্য প্রসারিত হয়েছে। 1970 দশকে তোমার ইউরোপে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে তোমার র্যাডিকাল ফেমিনিজমের প্রসার ঘটে। কিন্তু এটা সূত্রপাত হয়েছে অনেক আগে। সূত্রপাত হয়েছে 1949 সালে। 70 দশকে এবং 80 দশকে প্রসারিত হয়েছে র্যাডিকাল পন্থীদের বক্তব্য। আর 1949 সালে এটা প্রথম ব্যবহার করেছেন সিমন দা বিহেভিয়ার, দি সেকেন্ড সেক্স গ্রন্থে। এই সিমন দা বিহেভিয়ার সেকেন্ড সেক্স 1949 সালে এই গ্রন্থটা লিখেছে। বহুহা বলেন যে নারীরা সমাজের অন্যান্য হিসাবে নারীর শারীরিক অন্যান্য হিসাবে ব্যবহার হয়। নারীরা সমাজের অন্যান্য, নিজস্ব কোনো ব্যক্তিত্ব ওদের থাকবে না, অন্যান্য একটা পণ্যের মতো ব্যবহার হয়। তারা, নারীর অধিকার থাকবে, প্রজনন করার অধিকার থাকবে, সন্তান পালন করবে নারী গর্ভবতী হবে। তাহলে এই নারীদের মধ্যে যে অন্তর্নিহিত গুণ আছে সেগুলিকে স্বীকার করা হচ্ছে না। তাই বহুয়া বলছেন যে নারী র্যাডিকাল পন্থী, তিনি বলছেন যে নারীদের এই যে সমস্ত প্রজনন যে ক্ষমতা, তার জন্য তাকে ছোট করা যাবে না। নারীরা সন্তান পালন করবে, ঠিকই আছে, পুরুষ নারী সবাই সন্তান পালন করবে, কিন্তু তাদের এই ভিত্তিতে কোনো করা উচিত না। কিন্তু তুমি প্রজনন করবা, তুমি সন্তান পালন করবা, তুমি গৃহ কাজ করবা, এইসব বলে পিতৃতান্ত্রিক সমাজে যে পুরুষরা ক্ষমতা কুক্ষিগত করে, নারীর হাতে কোনো ক্ষমতা দেয় না, এটা ঠিক না। তাই বহুয়া তোমার পিতৃতান্ত্রিক সমাজের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। নেক্সট, তাহলে আমরা দেখছি র্যাডিকাল পন্থীরা তারাও কিন্তু পিতৃতান্ত্রিক সমাজের বিরুদ্ধে। তাহলে পিতৃতান্ত্রিক সমাজের বিরুদ্ধে আমরা অনেকগুলো দেখলাম। মার্ক্সবাদীরা, তারপরে বলো সমাজতন্ত্রের বাদীরা, র্যাডিকাল পন্থীরা, সবাই কিন্তু পিতৃতান্ত্রিক সমাজের বিরুদ্ধে। নারীদের র্যাডিকাল পন্থীরা বলছেন পার্সোনাল ইজ পলিটিক্যাল, নারীদের ব্যক্তিগত রাজনৈতিক অধিকার থাকবে, ব্যক্তিগত রাজনৈতিক অধিকার থাকবে। ব্যক্তিগত, দেখো
ভোটের অধিকার হচ্ছে ব্যক্তিগত রাজনৈতিক অধিকার, কি তাই তো? সেটা তো আমরা দেখলাম না, উদারনীতিবাদীদের বক্তব্যে পেয়েছি। 5 নাম্বার হচ্ছে পরিবেশ সচেতন নারীবাদ, ইকো ইকো ফেমিনিজম, পরিবেশ সচেতন নারীবাদ। আচ্ছা, পরিবেশ আন্দোলন কোন সময় থেকে বিশ্বে গুরুত্ব পায়? 1970 দশকে। 1972 সালে ইউএনওর মিটিং এ পরিবেশ নিয়ে ভাবনা চিন্তা শুরু হলো। পরবর্তীকালে পরিবেশ নিয়ে সিদ্ধান্ত হয়েছে ইউএনওর পক্ষ থেকে, এবং পরিবেশবাদী দ্বারা আন্দোলন সংগঠিত করেছে পরিবেশের ভারসাম্য বজায় রাখবার জন্য, কি তাই তো? পৃথিবীকে দূষণ মুক্ত রাখতে হবে, বাতাসে অক্সিজেনের মাত্রা কমছে, কার্বন ডাই অক্সাইডের মাত্রা বাড়ছে, তাতে উষ্ণায়ন বাড়ছে, মানুষের বাঁচার পক্ষে পৃথিবীটা অযোগ্য হয়ে যাচ্ছে, এবং এটা মানুষ দায়ী। পরিবেশবাদীরা কথা বলছেন। এই পরিবেশবাদী যারা সচেতন, তারা তারা নতুন ভাবে নারী আন্দোলনকে তুলে ধরেছেন। নতুন ভাবে পশ্চিমী দেশগুলিতে পরিবেশবাদী নারীবাদীরা নারীদের অধিকার, স্বাধীনতা এবং নারীদের আর্থিক সুযোগ সুবিধা, তাদের প্রকৃতিতে তাদের অধিকার, এগুলোকে গুরুত্ব দিয়েছেন। এই পরিবেশবাদী নারীবাদীদের 1980 দশকে, 1990 দশকে এবং বর্তমানে দিনের পর দিন জনপ্রিয়তা বাড়ছে। বন্দনা শিবা একজন পশ্চিমী নারীবাদী, ইউরোপে তিনি নারীবাদী আন্দোলন সংগঠিত করবার কথা বলেছেন। নারী এবং প্রকৃতি বুঝলে, এর মধ্যে সম্পর্ক আছে। পরিবেশবাদী নারীবাদীদের মতে নারী এবং পুরুষের মধ্যে, নারী এবং কি প্রকৃতির মধ্যে সম্পর্ক আছে। এখানে লিঙ্গভেদে পরিবেশ রক্ষার ক্ষেত্রে শুধু পুরুষরাই ভূমিকা নেবে, নারীরা ভূমিকা নেবে না তা নয়। এখানে ফিমেল বা মহিলারা বা নারীরা তারা তারা কখনই পুরুষের অধীনে পরিবেশ রক্ষার কাজ করবে না। তারা নারী এবং পুরুষ উভয়ই পরিবেশকে রক্ষা করবে। নারী এবং পুরুষ পরিবেশকে রক্ষা করে, তার বিশেষ করে নারীরাই পরিবেশকে রক্ষা করে, তার আন্দোলন ভারতবর্ষে আমরা দেখেছি। কি গো, চিপকো আন্দোলন, এ তো নারীদের আন্দোলন না, বলো? নারীরাই কিন্তু এই পরিবেশকে রক্ষা করবার জন্য আপাত দৃষ্টিতে তারা তাদের জীবিকা, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করলেও তারা কিন্তু একটা পরোক্ষভাবে একটা মহৎ কাজ করেছে এই চিপকো আন্দোলনের মধ্য দিয়ে। তাহলে পরিবেশ সচেতন নারীবাদ এটা কিন্তু নতুন ধরনের একটা আন্দোলনকে গুরুত্ব দিয়েছে। অ্যারিস্টটল স্লেভ সিস্টেমকে সমর্থন করেন তো নাকি? হ্যাঁ, স্লেভ সিস্টেমকে সমর্থন করেছেন। তারপরে প্লেটো স্লেভ সিস্টেমকে সমর্থন করেছেন। তাহলে এবং তারা কিন্তু তুমি দেখো তাদের তারা প্লেটো, অ্যারিস্টটল এরা নারীদের শাসনের অধিকার দিয়েছিল, বলো? স্লেভ যুগে কারা শাসন করত? যারা নাগরিক তারা। আর নাগরিকের মধ্যে ছিল না পুরুষ, নাগরিকদের মধ্যে ছিল না নারী বিদেশি আর যারা কৃতদাস, তারা কিন্তু নাগরিক নয়। তাহলে নারীদের রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। এটা 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 প্রকৃতির নিয়মেই তারা করেছিল। অ্যারিস্টটল উনি বলেছিলেন যে কৃতদাস ব্যবস্থা একটা স্বাভাবিক প্রথা, এই কথা বলেছিলেন। যাই হোক, পরিবেশ সচেতন যারা ব্যক্তি তারা এই কথা বলছে যে পুরুষরা যেমন রক্ষা করবে পরিবেশকে, তেমনি নারীরা রক্ষা করবে। 6। আচ্ছা, আরেকটু আছে, কমপ্লিট করে দিই। হ্যাঁ, ধৈর্য ধরো। নেক্সট হচ্ছে মানবতাবাদী নারীবাদ, অর্থাৎ হিউম্যানিস্ট ফেমিনিজম, কি তাই তো? হিউম্যানিস্ট ফেমিনিজম এদের বক্তব্য যে নারী পুরুষ বিভাজনের ভিত্তিতে নারীদের মানব অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। তোমরা জানো যে ইউএনওর
উদ্যোগে 1948 সালে মানবাধিকার দিবস পালিত হচ্ছে। এই মানুষের অধিকার, জীবনের অধিকার, বেঁচে থাকার অধিকার, খাওয়া পড়ার অধিকার, একটা মানুষ হিসাবে যা যা অধিকার দরকার সেই অধিকারগুলি হচ্ছে মানব অধিকার, কি তাই তো? এই অধিকার শুধু পুরুষরা পাবে তা নয়, এই অধিকার পুরুষরা যেমন পাবে তেমনি নারীরাও পাবে। অর্থাৎ অর্থাৎ লিঙ্গ ভেদে পুরুষরা মানব অধিকার পাবে, বেশি পাবে তা নয়, নারী এবং পুরুষ সবাই সমান অধিকার। আর হিউম্যানিস্টরা বলছেন, হিউম্যানিস্ট নারীবাদীরা বলছেন, কি বলছেন জানো, যে নারী বলেই যে তারা বিশেষ অধিকার পাবে তা না, আমরা নারীদের বিশেষ অধিকার চাই না, নারীরা যে ন্যায্য অধিকার পাবে সেটুকু হলেই হবে, বিশেষ অধিকার নারীদের জন্য দেওয়া হয় না। বিশেষ অধিকার নারীদের দেওয়া মানে কি, ওটা বৈষম্য। আমাদের পশ্চিমালয় যেমন অভয়া খুন এবং রেপ হলো, তখন সরকারি পক্ষ থেকে ঘোষণা করা হলো যে নারীদের রাতে ডিউটি করা দরকার নেই, পুরুষ ডিউটি করবে, নারীরা ডিউটি করবে না, তাহলে তাদের বিশেষ অধিকার দেওয়া হলো না? হ্যাঁ, মানবতাবাদীরা এই এই অধিকারের বিরুদ্ধে। মানবতাবাদীরা বলছেন সমান অধিকার দিতে হবে, নারী বেশি অধিকার চায় না। এ ব্যাপারে কয়েকজন প্রবক্তা রয়েছেন, তারা হলেন মার্গারেট স্ট্রেসি, ম্যারন প্রাইস এবং ম্যাকলন স্টোন। এরা বলছেন যে সার্বজনীন যে অধিকার, ভোটের অধিকার, এটা এখনো বাস্তবায়িত হয়নি। গৃহকর্তা যে নির্দেশ দেয় সেই পরিবারের নারী বা তার স্ত্রী সেই নির্দেশ অনুযায়ী ভোট দেয়, এটা কিন্তু সার্বজনীন ভোটাধিকারের বিপক্ষে, এটা বাস্তবায়িত হয়নি। রাজনৈতিক ক্ষেত্রে সমান অধিকার বিশ্বে দেওয়া হচ্ছে, কি শাসন পরিচালনার ক্ষেত্রেও সমান অধিকারের কথা বলা হচ্ছে, কিন্তু ভারতবর্ষে মহিলা বিল পাস হয়নি। অর্থাৎ আইনসভাতে মহিলা এবং নারী সমান আসনে ভোটে দাঁড়াবে, বুঝলে? এই বিলটা কিন্তু ভারতের পার্লামেন্টে পাস হয়নি। সেখানে কারা সরকারি নীতি, কারা অংশগ্রহণী, কারা বেশি? পুরুষ বেশি। তাহলে পুরুষের আধিপত্য তারা সবাই বজায় রাখতে চায়। তাই এখানে বলা হচ্ছে, অর্থাৎ যারা মানবতাবাদী নারীবাদী তারা বলছেন যে এগুলো বাস্তবে রূপায়িত হয়নি। নারী সুরক্ষার কথা বলা হচ্ছে, নারী সুরক্ষিত নয়, নারীর নিরাপত্তা নাই, নারীদের গর্ভরোধের ক্ষেত্রে পুরুষ বাধ্য করে নারীকে, গর্ভপাত করতে নারীকে বাধ্য করে পুরুষ। তাহলে আজকের দিনে নারীদের অধিকার কিন্তু বাস্তবায়িত হচ্ছে না, নারী ধর্ষিত হচ্ছে, নারী খুন হচ্ছে, তার সুবিচার এই উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্রের বিচার ব্যবস্থা দিতে পারেনি। এটা আমরা এটা সমাজ ব্যবস্থাতে লক্ষ্য করি। তাই এই নারীবাদীদের বক্তব্য, মানবতাবাদী নারীবাদীদের বক্তব্যকে গুরুত্ব দেওয়া দরকার। 7 নাম্বার হচ্ছে নারী সমস্যা কেন্দ্রিক নারীবাদ। দেখো, নারীর সমস্যাকে গুরুত্ব দিতে হবে। গাইনোসেন্ট্রিক ফেমিনিজম, এলিজাবেথ ওয়ালজাস্ট, আইরিস ইয়াং, ক্যাথলিন জোন্স, বেটিনা ক্যাশ, এরা হলেন এই নারী সমস্যা কেন্দ্রিক আন্দোলনের মূল প্রবক্তা। এদের বক্তব্য কি? ইকুয়াল রাইটস শুধু মেয়েদের ক্ষেত্রে নয়, ছেলেদের ক্ষেত্রে নয়, ইকুয়াল রাইটস প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে দরকার। কর্মক্ষেত্রে
ধরো নারীরা সমান অধিকার পেয়েছে, যে সমান কাজ করবে, সমান মজুরি পাবে, কিন্তু গর্ভে সন্তান ধারণ করে নারী, এটা প্রকৃতির নিয়মে। নারী প্রসব করে, নারী ছোট্ট শিশুকে লালন পালন করে। নারীর প্রতি এদের জন্য যে বিভাজন করা হয়, অবিচার করা হয়। দেখো, একটা সময়ে জানো তো, যখন সন্তান প্রসব করতো তখন তাকে ঘরে ঠাঁই দেওয়া হতো না, তাকে বিছানা দেওয়া হতো না। সে সন্তান প্রসব করে বলে তার অনেক অধিকার কেড়ে নেওয়া হয়। তাই নারী ব্যক্তিগতভাবে, নারীর ব্যক্তিগত পরিসর, বুঝলি তো, এবং সামাজিক পরিসর, এর মধ্যে যে বিভাজন করা হচ্ছে এটাকে দূর করতে হবে। আর্থ সামাজিক প্রেক্ষাপটে নারী এবং পুরুষকে ভাবতে হবে। নারীকে ম্যাটারনিটি লিভ এর অধিকার দিল, নারীর সিকিউরিটির কথা বলা হইলো, কিন্তু এইগুলি বাস্তবে বাস্তবায়িত হচ্ছে না। এই কথাগুলি তোমার নারী সমস্যা কেন্দ্রিক নারীবাদীরা তুলে ধরেছেন। নেক্সট হচ্ছে 8 নাম্বার, বিনির্মাণ নারীবাদ। বিনির্মাণ নারীবাদ হচ্ছে তোমার ডি কনস্ট্রাকশনিস্ট ফেমিনিজম। এটার প্রবক্তা হলেন ক্যারল বাকি, মার্থা মিনো। এরা হলেন এই বিনির্মাণ নারীবাদের প্রবক্তা। এরা নারীদের বাড়তি যে অধিকার দিতে হবে এটার বিরোধী। নারীদের মধ্যে বাড়তি অধিকার দিলে কি হবে বলতো? একটা দুটি গোষ্ঠী তৈরি হয়ে যাবে, একটা বাড়তি সুযোগ পাচ্ছে, একটা স্বাভাবিক সুযোগ পাচ্ছে। সুতরাং বিনির্মাণ নারীবাদীরা বলছে এরকম বাড়তি সুযোগ দেওয়া কোনো প্রয়োজন নেই, সমান অধিকার দিতে হবে, সমান অধিকার দিতে হবে। নারী বলি তাকে বিশেষ অধিকার দিতে হবে, এটা বলে তাদেরকে সমাজ থেকে একটা আলাদা করে দেওয়া হচ্ছে, বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। এটা করাটা ঠিক না। তাহলে এদের বক্তব্যও কিন্তু গুরুত্বপূর্ণ। যাই হোক, আমরা বিভিন্ন দৃষ্টিভঙ্গি নারীবাদী আন্দোলনের, নারীবাদী দৃষ্টিভঙ্গিতে পেলাম। সেখানে আলাদা আলাদা যে বক্তব্যগুলো, তার মধ্যে দিয়ে যে মূল কথা আমরা পাচ্ছি, তাতে এটুকু আমরা জানতে পাচ্ছি যে নারী চেতনা, নারীর স্বাধীনতা এবং তার বাস্তবায়ন, নারীর অধিকার শুধু তত্ত্বগত নয়, অধিকারের বাস্তবায়ন, নারীর সম্মান শুধু খাতা কলমে নয়, বাস্তবে পেতে পাওয়ার সুযোগ, এবং নারীর মর্যাদা শুধু তত্ত্বগতভাবে নয়, নারীর মর্যাদা প্রকৃতপক্ষে তাদের দিতে হবে। আর নারীর নিরাপত্তা, জীবনে বেঁচে থাকার যে নিরাপত্তা, সেই নিরাপত্তা শুধু সাংবিধানিক লেখার মধ্যে নয়, সরকারি প্রশাসনিক ব্যবস্থার মধ্যে নয়, তারা যাতে সুরক্ষা পায় তার ব্যবস্থা করা, এবং নারীকে পুরুষ এবং নারী এই ভাবে তাদেরকে আলাদা করে দেখা নয়, এইসব বিষয়গুলো এই নারীবাদী দৃষ্টিভঙ্গিতে আমরা লক্ষ্য করলাম, তাই তো? আর নারীবাদকে যতদিন যা হচ্ছে তত নারীবাদীদের বক্তব্য তত বেশি প্রাধান্য পাচ্ছে। কিন্তু এবং আমরা দেখছি যে নারীবাদী আন্দোলনকে, নারীবাদকে গুরুত্ব দেওয়ার জন্য 1975 সালে আন্তর্জাতিক নারী দিবস, নারী বছর হিসেবে পালন করা হয়। 1975 সালকে আন্তর্জাতিক নারী বছর পালন করা হয়। আর 1976 থেকে 1986 এই 10 বছর নারী দশক, নারীবাদী দশক, নারী আন্দোলনের দশক বলে ঘোষণা করা হয় এবং পালন করা হয়। তাই আজকে আমরা এটা দেখব যে নারীবাদ দৃষ্টিভঙ্গি এটা খুবই গুরুত্বপূর্ণ। এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী যে 8 রকম ভাবে নারীবাদীরা আন্দোলনকে সংগঠিত করেছেন,
সেটা বাস্তবে রূপায়িত করতে হবে। কিন্তু এটা রূপায়িত করতে গেলে প্রত্যেকটা দেশের, গণতান্ত্রিক দেশগুলি কি সমাজতান্ত্রিক দেশগুলি, যেখানে সমাজতান্ত্রিক দেশ প্রায় নাই, গণতান্ত্রিক দেশগুলিতে একটা নতুন পদক্ষেপ গ্রহণ করতে হবে। শুধু খাতা কলমে নয়, শুধু তাদের ভোটের অধিকার দিলাম, সম্পত্তিতে সমান অধিকার দিলাম, শিক্ষাতে সমান অধিকার দিলাম, চাকরিতে সমান অধিকার দিলাম, স্বাধীনভাবে চলাফেরা করার কথা বললাম, মুখেই বলা হলো কিন্তু বাস্তবে কার্যকরী করা হলো না, তাহলে নারীবাদী দৃষ্টিভঙ্গি, নারীবাদী আন্দোলন এটা ব্যর্থতায় পর্যবেসিত হবে। এ ব্যাপারে আজকে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থাতে, উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে পুরুষরাই ক্ষমতায় আছে। বিশ্বে নারীদের মধ্যে ক্ষমতায় এসেছেন কিছু কিছু নারীরা, প্রধানমন্ত্রী হয়েছেন, একথা ঠিকই, কিন্তু নারীরা এমএলএ এমপি কিছু হচ্ছে ঠিকই, কিন্তু সংখ্যায় খুবই নগণ্য। আর আমার মনে হয় প্রত্যেকটা রাষ্ট্র নারীদের ধোঁকা দিচ্ছে, নারীদের নারীদের মনস্তাত্ত্বিক বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে ঠিকই, কিন্তু প্রশাসনিক স্তরে সবসময় কিন্তু নারী অবহেলিত। এই নারী অবহেলার জন্য নারীদের যে আন্দোলন, সেই আন্দোলনের ক্ষেত্রে উদারনৈতিক গণতন্ত্রে বিভিন্ন পার্টি রয়েছে, সেই পার্টির গুলি নারী আন্দোলনকে পরিচালনা করছে। কিছু কিছু সামাজিক আন্দোলন, নারী আন্দোলন, সেখানে কোনো পার্টির কর্তৃত্ব ছিল না। আমাদের যেমন কি আন্দোলন বলো, না না চিপকো আন্দোলন, এরকম আন্দোলন কিন্তু আমরা পৃথিবীতে বিভিন্ন দেশে দেখতে পাই। কিন্তু মূল কথা হচ্ছে যে রাষ্ট্র কাঠামোতে প্রভাবশালী ধনশালী তারাই জনপ্রতিনিধিদের নিয়ন্ত্রণ করছে এবং তাদের মুষ্টিমেয় শ্রেণী স্বার্থে রাষ্ট্রকে পরিচালনা করছে। আর সেই শ্রেণীভিত্তিক শোষণ ভিত্তিক উদারনৈতিক গণতন্ত্রে যে সংবিধান, যে শাসন প্রণালী, তাতে নারী স্বাধীনতা, নারী সুরক্ষা, নয়া উদারনীতিবাদীরা নারী সুরক্ষার উপরে গুরুত্ব দিয়েছেন। এই তত্ত্বকে বিভিন্ন রাষ্ট্র গ্রহণ করেছেন। সংবেদনশীল প্রশাসন, নয়া জনপ্রশাসন সবই গুরুত্ব দিয়েছে, সবই পজিটিভ কথাবার্তা। কিন্তু আসল কথা হলো যে এরা কেউই কিন্তু আন্তরিক নয়। তার কারণ প্রত্যেকটা রাষ্ট্রের শাসক শ্রেণী শোষণকে অব্যাহত রাখতে চায়, আর শোষণের বিরুদ্ধে যাতে সংগঠিত আন্দোলন করে না ওঠে, তার জন্য নারীকে কৃত্রিম ভাবে, পরোক্ষ ভাবে তারা বিচ্ছিন্ন রাখতে চায়। নারীর উৎপাদন ক্ষমতা আছে, যেমন নারী সমাজ পরিবর্তনে একটা বিরাট ভূমিকা নিতে পারে। তাই বিশ্বের বিভিন্ন দেশের যুদ্ধক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি, যেমন আমেরিকা বিরুদ্ধে ভিয়েতনাম 20 বছর যুদ্ধ করেছে, সেখানে ভিয়েতনাম এবং ভিয়েতনামের অর্ধেক হচ্ছে নারী, নারী শক্তি ভিয়েতনামে বিশেষ ভূমিকা নিয়ে মার্কিন সাম্রাজ্যবাদী শক্তিকে পরাজিত করেছে। এইটা কিন্তু প্রত্যেকটা গণতান্ত্রিক রাষ্ট্রের শাসক শ্রেণী চান না, প্রত্যেকটা গণতান্ত্রিক রাষ্ট্রের যারা ধনশালী শ্রেণী তারা চান না। তাই নারীবাদী দৃষ্টিভঙ্গি যারা কথা বলেছেন, তাদের কাছাকাছি মানুষ এবং তারা কতটা আন্তরিকভাবে এই কথাগুলি বলেছেন, সেই বিষয়টা কিন্তু বিতর্কের বিষয়। তাই নারী স্বাধীনতা, নারী অধিকার, নারী সম্মান, নারী মর্যাদা, নারীর জীবনের নিরাপত্তা, নারীর নারীর যৌন ক্ষমতা, নারীর জৈবিক যে বিষয়টাকে তার রক্ষা করার দায়িত্ব নারীকেই নিতে হবে। এর জন্য পরিবর্তনের জন্য বিপ্লব করতে হতে পারে। তার কারণ প্রত্যেকটা দেশের শাসক শ্রেণী নারী আন্দোলনের নাম করে নারী কমিশন, মহিলা কমিশন, নারী কমিশন, কি হচ্ছে আমাদের ভারতবর্ষের মতো দেশে? নারী ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, মহিলা কমিশন রিপোর্ট দিয়েছে, তার কোনো বিচার হয়েছে? এই যে অবহেলা, পশ্চিমবঙ্গে খুন হলো, পশ্চিমবঙ্গের সরকার পরিকল্পিতভাবে তার দেহটাকে পুড়িয়ে দিল, প্রশাসন দাঁড়িয়ে পুড়িয়ে দিল, দ্বিতীয়বারে আসামি ধরার জন্য ব্যবস্থা করা হলো না।
একটা আমি উদাহরণ দিলাম, বহু হাজার হাজার উদাহরণ ভারত তথা পৃথিবীতে প্রত্যেকটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে এটা বলা হয়। আর নারী স্বাধীনতা, নারী সুরক্ষা যদি চাইবে, ভারতবর্ষের শাসক শ্রেণী যদি চাইতো, তাহলে পার্লামেন্টে মহিলা বিল পাস কেন হচ্ছে না, কেন হয়নি? তাহলে সেখানে জনপ্রতিনিধি তারা তো পুরুষ, তারা ভোট দেয় না, তারা চায় না তার নিজের স্ত্রীর যে স্বাধীনতা। প্রত্যেকটা শাসক শ্রেণী, প্রশাসক তাদের পরিবারের নারীর সুরক্ষা তারাই চায় কিনা, এটা একটা প্রশ্ন, এটা একটা বিতর্কিত প্রশ্ন। আমার মনে হয় আমরা একাডেমিক ওয়েতে বলতে পারি চান না, ও বিরোধী যারা থাকে তারা তখন সুরক্ষার কথা বলে, নারী ধর্ষণের বিরোধিতা করে, সেই দলই যখন ক্ষমতায় যায়। আর জনগণ সচেতন না, জনগণ সচেতন না। সচেতন হইলে, জনগণ যদি সচেতন হতো, যে প্রশাসন নারী ধর্ষণকে সমর্থন করে, যে প্রশাসন নারীদের সুবিচার দিচ্ছে না, নারীর অধিকারকে ক্ষুণ্ণ করছে, তার বাঁচার অধিকার, তার 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 ইজ্জতের অধিকারকে রক্ষা করবার চেষ্টা করছে, আর যারা কেড়ে নিয়েছে তাদেরকে রাষ্ট্র বিচার ব্যবস্থা, তা আমরা এই কথা বলতে পারি, ভারতবর্ষের সরকার, ভারতবর্ষের প্রশাসন, ভারতবর্ষের বিচার ব্যবস্থা, তারা কিন্তু প্রকৃতপক্ষে ভাবে, ভারতবর্ষের জনগণ যদি ভাবে, তারা প্রকৃতপক্ষে ভাবে ধর্ষণকারীদের পক্ষে, তারা প্রভাবশালী রাজনীতিবিদদের পক্ষে, তারা ধনশালীদের পক্ষে। এই বলে আজকের আলোচনা বিশেষ করলাম।